বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। কথা বলছিলাম ২১শে আগস্টের বোমা হামলা ২০০৪ সালে ৪ থেকে ২০২৪ ২০ বছরের ব্যবধান এবং এই ব্যবধানে একটি মামলার যে কি পরিমাণে একটি মামলাকে রাজনীতিকরণ করা হতে পারে, সরকারের অদল বদলের কারণে মামলার গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে। আমরা জজ মিয়া নাটক থেকে শুরু করে আব্দুল কারা আকন্দের মাধ্যমে প্রতিপক্ষ রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতাকে মামলায় আমরা দেখেছি চার্জশিটের মাধ্যমে অন্তর্ভুক্তি। আবার এখন দেখছি আসলে গত ২০ বছরে যা হয়েছে আদতে সবই ভুল ছিল। সব আসামি আসলে এখানে যারা অপরাধী হিসেবে ছিলেন তারা সবাই বেকসুর খালাসের মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সুশাসন প্রতিষ্ঠার যে একটি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই মামলাটি কতটুকু সহায়ক ভূমিকা পালন করবে তার জন্য হয়তো ভবিষ্যতেই এর সাক্ষী দিবে। তবে দর্শক মণ্ডলী, এখন আমরা কথা বলবো ভারত। আমি আসি আপনার কাছে। ভারতের প্রতিক্রিয়া ৫ই আগস্টের পর এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তলানিতে না হলেও এই সম্পর্কের যে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝাপড়া আছে, সেই বোঝাপড়ার অনেক পরিবর্তন হয়েছে। আগে যখন আমরা দেখতাম যে বাংলাদেশ সরকার ভারতের সেটি বিজিবি বিএসএফ কাউকে হত্যা করার কারণে হোক কিংবা কূটনৈতিকভাবে বাংলাদেশকে কোনো না কোনোভাবে অগ্রাহ্য করার কারণে হোক, বাংলাদেশ সরকারের ভূমিকা অত্যন্ত নাজুক থাকতো, দৃশ্যত অনেক নাজুক থাকতো এবং একই সাথে কোনো ধরনের কড়া কোনো মন্তব্য, কড়া কোনো প্রতিক্রিয়া, ভারতের সাথে কনফ্রন্টেশনে যাওয়ার মতো কোনো অবস্থা আগের কখনোই আমরা দেখিনি। সেটি আওয়ামী লীগ আমলে তো নয়, এর আগের সরকারগুলির আমলে ছিল কিনা সেটি হয়তো আমাদের অতিথি যারা আছেন তারাই বলবেন। তবে এখন ৫ই আগস্টের পর প্রত্যেকটি ঘটনায় আমরা দেখছি যে বাংলাদেশ সরকার ন্যায্যভাবে যেখানে যতটুকু প্রয়োজন তার প্রতিবাদ করছেন। এর প্রতিক্রিয়ায় আমরা দেখছি যে ভারতের মিডিয়া, কয়েকটি মিডিয়া, যে মিডিয়াগুলিকে বলা হচ্ছে যে গদি মিডিয়া, এই মিডিয়াগুলি সহ ভারতের উগ্রবাদী কিছু সংগঠন যারা রাজনৈতিকভাবে মদতপুষ্ট বলে মিডিয়াতে খবর এসছে, তারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সনাতন ধর্মের অনুসারীদেরকে লক্ষ্য করে তাদের অবস্থানকে পুঁজি করে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আলোচনার জন্ম দিচ্ছে, সেটি ভারতে, বাংলাদেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে। যেটিকে বিশ্লেষকরা বিভিন্ন আলোচনায়, পত্রপত্রিকায় লেখার মাধ্যমে, টেলিভিশন আলোচনার মাধ্যমে বলছেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের নতুন মেরুকরণ এবং এই মেরুকরণ দুটি দেশের জন্য কতটুকু মঙ্গলজনক তা নিয়ে যেমন আলোচনা হচ্ছে। সর্বশেষ ভারত, আপনারা আজকে দেখেছেন যে বাংলাদেশের একটি উপহাই কমিশনে, আগরতলাতে উপহাই কমিশনে একটি সংগঠন তারা হামলা করেছে। তারা কথা ছিল যে তারা স্মারকলিপি তারা প্রদান করবেন। স্মারকলিপি প্রদানের পর তাদের নেতাকর্মীরা যে সেখানে হামলা করেছেন এবং বাংলাদেশের পতাকাকে তারা অবমাননা করেছেন। এরও প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ এবং বলা হচ্ছে যে ভারতের এ ধরনের বিষয়গুলি, ভারতের জনগণের কিংবা ভারতের বিভিন্ন সংগঠনের এ ধরনের বিষয়গুলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে প্রভাব পড়বে। প্রশ্ন হচ্ছে, আমরা এর আগে দেখতাম সরকারের সাথে সরকারের টক্কর, আমরা এর আগে দেখতাম বিভিন্ন ভারতের রাজনৈতিক দলগুলির সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির বোঝাপড়ার অভাব, ক্রীড়া কিংবা প্রতিক্রিয়া আমরা দেখতাম। এখন আমরা দেখছি সেই প্রতিক্রিয়া পিপল টু পিপল বা জনগণ থেকে জনগণে সেটি রূপান্তরিত হয়েছে। বাংলাদেশেও একটি শ্রেণী আমরা দেখেছি, একটি বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতের পতাকা সাথে সাথে ইসরায়েলের পতাকাকে অবমাননা করা হয়েছে। তার প্রতিক্রিয়ায় এখন আমরা দেখছি যে ভারতে লাগাতারভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়েছে। ৫ই আগস্টের পর থেকে লাগাতারভাবে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, লাগাতারভাবে বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে এবং সেটি চিকিৎসা সেবা বঞ্চিত করা থেকে শুরু করে পর্যটকদের ভারতে ভ্রমণ করা থেকে শুরু করে বিভিন্নভাবে। কেন ভারত এই ধরনের চরমপন্থার দিকে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে? আবার কেন বাংলাদেশের একটি সংখ্যক জনগণ উগ্রভাবে বা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে ভারতের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন? আমি আপনার কাছে আসতে চাই প্রথমেই যে ভারতের প্রতিক্রিয়ার বিষয় যদি আমরা আসি। আসলে ৫ই আগস্টের পর তো যেহেতু একটি জনগণের সরকার এবং এই সরকার তো জনগণ থেকেই আসলে উৎসরিত, জনগণই শক্তি এই সরকারের, কোনো রাজনৈতিক দল নয়। এই ভারতের সাথে বা ভারতের জনগণের সাথে সম্পর্ক তো আসলে
আরো হৃদয়পূর্ণ হওয়ার কথা, আরো আন্তরিক হওয়ার কথা সরকারের সাথে, যে তাই যাই হোক না কেন। কিন্তু সরকারের সাথে সরকারের যে কনফ্রন্টেশন, কূটনৈতিক কনফ্রন্টেশন, এটি কেন জনগণ টু জনগণ, পিপল টু পিপলের মধ্যে কিভাবে এই কনফ্রন্টেশন জনগণের মাধ্যমে কিভাবে বিচ্ছরণ হলো? আচ্ছা, ধন্যবাদ। আমার আগের আলোচনায় একটা পয়েন্ট আমি কি বলতে পারবো এখন খুব সংক্ষেপে? সেটা হচ্ছে যে ঘটনাটা তো মনে করেন 21শে আগস্টের গ্রেনেড হামলাটা তো ঘটে গেছে, এই মানুষগুলো তো মারা গেছে, এটা তো সত্য। এখন যে বিচারটা হয়েছে, রায় অলরেডি হয়ে গেছে, এটা তো আমরা আর করতে পারবো না। এখন যেটা করা দরকার, আমার প্রস্তাব থাকবে যে একটা স্ট্রেট ইনকোয়ারি হওয়া প্রয়োজন, একটা কমিটি করে, এবং এখনই হচ্ছে যথাযথ সময় আমি মনে করি করে প্রকৃতপক্ষে কারা অপরাধী এটা যেন খুঁজে বাইর করা হয়। অন্যথায় আমাদের কারো জীবনের কিন্তু নিরাপত্তা থাকবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে অন্যায়ভাবে 17-18 বছর থেকে এরা যে জেল খেটেছে, এখন তো তারা নির্দোষ প্রমাণিত হয়েছে, এদেরকে, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম আছে, এদেরকে কম্পেনসেশনের ব্যবস্থা করা হোক। এই দুইটাই প্রস্তাব আমার থাকবে এই 21শে আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে। যাই হোক, আমি আর ওইটার ডিটেলস যাচ্ছি না। আপনি বলছেন ভারতের ব্যাপারটা, দেখুন ভারতের সাথে যে আমাদের যে সম্পর্ক, অবশ্যই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা ভারতের বিপক্ষে নই, এবং আমাদের যে ভৌগোলিক জায়গায় আমাদের যে দেশটা অবস্থিত, আমরা কিন্তু সব কিছু পরিবর্তন করতে পারবো, কথা বলতে পারবো, সম্পর্কের উন্নয়ন করতে পারবো, খারাপ করতে পারবো, কিন্তু যেটা আমরা পারবো না সেটা হচ্ছে যে আমরা মানচিত্রটাকে এখান থেকে সরিয়ে নিতে পারবো না। কাজে আমাদেরকে এই বাস্তবতা বুঝে ভারতের সাথে আমাদের সম্পর্ক রেখেই চলতে হবে। কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে, ভারত এতদিন থেকে আমাদের উপর যে ডমিনেশন চালিয়ে আসছিল, যে ডমিনেট করে আসছিল, তার কারণটা ছিল আমাদের যে বিগত যে সরকার, তারা তাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, এমনকি তারা বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এমনকি যখন ফেলানিকে হত্যা করে একটা দেশের নাগরিককে আপনার বর্ডারে মাথা নিচে দিয়ে ঝুলিয়ে রাখা হয়, তারপরেও আমাদের দেশের সেই যে তথাকথিত টকেটিভ পারসন হাসান মাহমুদ সাহেব বলছিলেন তারা কেন ওই জায়গায় যায়, বরং তিনি দোষারোপ করছেন এবং কেন ওই জায়গায় সীমানা পাড়ি দিয়ে, তারা এই কথাগুলো আমরা শুনেছি আওয়ামী লীগের সরকারের পক্ষ থেকে। এর ফলে আওয়ামী লীগ ভারত অন্যায় করতে করতে তাদের এক ধরনের মানে বড় ভাই সুলভ যে আচরণটা চলে এসেছে, এটা তারা হঠাৎ করে চেঞ্জ করতে পারতেছে না। যার ফলে এখন যে এই সরকার, নিশ্চয়ই সে নতজানু সরকার নয়। আমরা আয়তনে ছোট হতে পারি, কিন্তু আমরা আমাদের ঐতিহ্য, আমাদের পার্সোনালিটি বলেন, আর আমাদের রাষ্ট্রীয় যে মর্যাদা বলেন, আমরা সেই মর্যাদাগুলো রক্ষা করেই কথা বলবো। এখন তারা যখন জোর করে আমাদের পুরাণগুলো অন্যায় চাপিয়ে দিচ্ছে, আমরা কিন্তু আগের থেকেই ভারতের ওই যে পতাকার কথাটা আপনি বলেছেন, আমি দেখেছি বুয়েটের সামনে কিছু সংখ্যক ছেলে একটা পতাকা রেখেছে। তারা এটা কখন করেছে? এভরি রিয়াকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড ইটস অপোজিট রিয়াকশন, অ্যাজ আই এম এ স্টুডেন্ট অফ ফিজিক্স অ্যান্ড দ্য টিচার অফ ফিজিক্স অ্যাজ ওয়েল। সো আমি এটা বলবো, আপনি আমার হাই কমিশনের লোকজনকে অফিসে গিয়ে আক্রমণ করতেছেন, পতাকা পুড়িয়ে ফেলতেছেন, আমার উপদেষ্টা, আমার নোবেল লরিয়েটের কুশপুত্তলিকা দাহ করতেছেন, তার বিনিময়ে সেটাও কিন্তু খুব যে মাসিভ ওয়েতে বা বিক্ষোভ করে হয়েছে এরকম না, কিন্তু কিছু বিচ্ছিন্ন কিছু ছেলে, ইয়াং বয়সের ছেলে একটা পতাকা রেখেছে, সেটা করেছে। মনে রাখতে হবে, শোনেন, আপনার ইমোশনের একটা ব্যাপার আছে অনেক সময়। আপনি কিন্তু তারপরেও আমি বলবো, আমার অপিনিয়ন হচ্ছে বা স্ট্যান্ড হচ্ছে, যারা এই কাজটা করেছে সেটা ঠিক হয়নি, এটা করা উচিত হয়নি আমি মনে করি। কারণ আপনাকে ডিপ্লোমেসির ভাষায় আনসারটা দিতে হবে। তারা অপরাধ করেছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের গায়ে মানুষের কামড় শোভা পায়? আমিও পাল্টা কিন্তু কামড় দিতে পারি না, আমি এটাকে সমর্থন করি না ব্যক্তিগতভাবে। এখন এইটা শেষ হতে না হতে, এই রেস যেতে না যেতেই তারা আবার দেখেছেন আজকে আগরতলায় তারা আবার আজকে আক্রমণ করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা ভিডিওগুলো দেখেছেন কিনা, যখন তারা আক্রমণ করে পাশে কিন্তু তাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি কিন্তু দাঁড়িয়েছিল, তারা কিন্তু নীরব ভূমিকা পালন করেছে। তারা মনে হয়েছে যে তারা এই জায়গায় এসকর্ট করে ওদেরকে সুযোগ দিচ্ছে কোনো ধরনের একটা বিশৃঙ্খলা করার জন্য। নীরব সম্মতি, মৌন সমর্থন যেটাকে বলা হয়। পরে তারা গিয়ে ওইখান থেকে তাদেরকে সরিয়েছে। এখন ভারত, যদি আমরা দেখেছি, তারপরে তাৎক্ষণিকভাবে উইদিন 2 আওয়ার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটার প্রতিবাদ জানানো হয়েছে, এবং বলা হয়েছে যে জেনেভা চুক্তি অনুযায়ী ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু গিভ দ্য সেফটি অফ মাই স্টাফ, রাইট? এবং তারা এখন ভারত প্রশ্ন হচ্ছে কেন এগুলা করতেছে, এটার এই সাহসটা পাচ্ছে কোথায়? শুনেন, আপনি যদি আমার শত্রু হন, আমি আপনার আমার শত্রু না, আমি বলছি আর কি, উদাহরণ দিচ্ছি। মনে করেন আমার জন্য সবচেয়ে বড় সুবিধা হয় কি জানেন? আপনি যেখানে থাকেন, আপনার যদি কিছু লোককে আমি আমার পক্ষে নিয়ে আসতে পারি। ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি, যা পালিয়ে যাওয়া যে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা যদি ওইখানে বসে, তিনি ওইখান থেকে মাস্টার প্ল্যানগুলো করছেন। তিনি
বলছেন ডিসেম্বরের মধ্যে তিনি ফেরত আসবেন এবং তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে তিনি ডক্টর ইউনূসকে সরিয়ে দেবেন। হতে পারে তাদের সেই সাবোটাজ, এবং এটার জন্যই এক এক আজকে দেখেন হাজার বছর, আমি মনে করি আমাদের বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আসলে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো কিন্তু আগে ছিল না। এই আওয়ামী লীগের গত সময় অতীতে একেবারেই হয়নি, আই এম নট সেইং দ্যাট, বিচ্ছিন্ন ঘটনাগুলো হয়েছে এবং সেটা সরকারিভাবে অত্যন্ত শক্তভাবে দমন করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের সময় তারা এই যে বিচার ব্যবস্থাকে যেভাবে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতো, রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতো, ঠিক তেমনি তাদের রাজনীতির প্রধান হাতিয়ার একটা হচ্ছে মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনার কথা বলে ব্যবসা করা, আরেকটা হচ্ছে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে সবসময় রাজনীতিতে দাবার গুটি হিসাবে সামনে নিয়ে আসা। যার কিছুদিন আগে আপনারা দেখছেন সেই ইসকনের যে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে, এমন কি আপনি দেখেন কতটুকু নেই ইসকন ওয়েল এটা হচ্ছে আরেক ডিসকাশন। তবে আমি যদি যেহেতু আপনি বলেছেন আমি বলি, ইসকন বলেছে যে তাকে বহিষ্কার করা হয়েছে গত অক্টোবরের 10 তারিখ সম্ভবত। এখন যদি বহিষ্কারই করা হয় তাহলে কেন তারা ইসকনের সাইনবোর্ড নিয়ে ওই জায়গায় তার মুক্তির জন্য আদালতে তার জামিন না দেওয়ার জন্য তারা বিরোধিতা করতেছেন গিয়ে? যাই হোক, সেটা হচ্ছে আরেকটা আলোচনা, আমি শেষ করি। এখন এই যে হিন্দু ধর্মাবলম্বীদেরকে বারবার ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আমি আপনার উত্তর পেয়েছি। অর্থাৎ আপনি বলছেন যে এই ভারতের এই প্রতিক্রিয়ার কারণেই বাংলাদেশের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন জনাব সোহাব চৌধুরী, না আমি শেষ করি, একটা মিনিট আমি শেষ করে দেবো, আমাদের শেষ করে দেবো। এখন এই যে মনে করেন বাংলাদেশের মানুষ কতটাই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, একজন এই ইসকনের চিন্ময়কে গ্রেপ্তারের কারণে আদালতে গিয়ে একজন নিরীহ আইনজীবীকে হত্যা করা হয়েছে, তারপরেও একটা মুসলমানও কোনো ধরনের কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদের, তারা আমাদের আমানত, তাদের কোথাও গিয়ে কোনো একটা সম্পত্তিতে আক্রমণ করা হয়নি, এমনকি মসজিদও ভাঙ্গা হয়েছে কোর্টে, চট্টগ্রাম কোর্টে, তারপরেও যে তারা সহনশীলতা ভ্রাতৃত্বের বন্ধন দেখিয়েছে, আপনি আর কি চান? এখন আপনি গায়ে পড়ে এসে লাগতেছেন বারবার, আমরা চাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে। জনাব সোহাব চৌধুরী, কোনটি আসলে এখানে মুখ্য ভূমিকা পালন করছে? বাংলাদেশে হিন্দুদের যে নিরাপত্তাহীনতা, যেটি ইসকন বলছে কিংবা সনাতন ধর্মের অনুসারী অনেকেই বলছেন, এটি ভারতের যারা উগ্রবাদী আজকে যারা হামলা করেছেন, এই বিষয়টি হিন্দুদের যে নিরাপত্তাহীনতার প্রশ্ন যে দেখা দিয়েছে, এটি গুরুত্বপূর্ণ, নাকি বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখন শেখ হাসিনাবিহীন হয়ে গিয়েছে, সুতরাং বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে হলে, বাংলাদেশকে তটস্থ রাখতে হলে বাহির থেকে, বাংলাদেশের বাইরে থেকে বিভিন্নভাবে কলকাঠি নাড়তে হবে। এই কলকাঠি নাড়ার একটি সুযোগ হচ্ছে হিন্দুত্ববাদী উগ্র যারা আছেন ভারতের, তাদেরকে দিয়ে বাংলাদেশে হাইকমিশনে হামলা চালানো এবং তা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে গণ্ডগোল সৃষ্টি করা, বাংলাদেশের অভ্যন্তরে উগ্রতা সৃষ্টি করা, একই সাথে বাংলাদেশের কমিউনিটির মধ্যে, মুসলিম হিন্দুদের মধ্যে একটি আস্থার অভাব, আস্থা সংকট তৈরি করা। কোনটি এক্ষেত্রে কাজ করেছে? ফারহান, আমি আপনাকে বলি, পৃথিবীর বড় বড় যত দেশগুলো আছে, মানে ধনী দেশ, তাদের ফরেন পলিসিটা কি? তাদের ফরেন পলিসিগুলো হচ্ছে যে ওই যে বড় বড় দেশ, আমি নাম ধরছি না যেহেতু মানে সমস্যা আছে, তাদের ফরেন পলিসি হচ্ছে গ্লোবাল ইকোনমিক এন্ড পলিটিক্যাল টেররিজম। আপনারও বড় বড় দেশের নাম নিতে সমস্যা হয় আজকাল তাহলে? হ্যাঁ, আমারও সমস্যা হয়, কারণ আমি ভয় পাই, বুঝছো, বয়স তো হয়েছে এর জন্য, আগে তো বলে ফেলাইতাম যা ইচ্ছা তা। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের যে মানে কোমর বাঙ্গা প্রেমিক যারা পররাষ্ট্রমন্ত্রী হন, বাংলাদেশে একমাত্র পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, তারপরে যতগুলা লোক পররাষ্ট্রমন্ত্রী হয়েছে এইগুলা হচ্ছে ইনকম্পিটেন্ট বাগান, ওরা ভালোভাবে বলতে পারে না। আজকে আমি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফলো করেছি, আমি ইন্ডিয়া, তার তো ব্যবসা তো লাটে উঠছে, হ্যাঁ, এই যে শেখ হাসিনা যাওয়ার পরে তার ব্যবসা গুটাই নিতে হচ্ছে। আপনি দেখেন একটা সাংবাদিক আমি দেখছি, এটা কি আর বাংলা না কি, মানে সে কি সাংবাদিক না মলম বিক্রেতা? মানে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে সে যেভাবে উস্কানি দেয় একটা টেলিভিশন তো ফারহান, আপনার টেলিভিশনে কাজের বয়স হয়ে গেছে 15 বছর, আমি টেলিভিশন রান করেছি, আমি টক শো করেছি, টক শো সঞ্চালনা করেছি, আমি মালিক ছিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের কিছু আইন মেনে চলতে হয়। এই যে কলকাতার যেসব মানে মিডিয়া,
এগুলা কি আইন কানুন কি কোনো কিছুই মানে না, সাংবাদিকতার যে বেসিক নর্ম যেগুলা এগুলো মানে না। সে যেভাবে কথা বলে মানে বাংলাদেশে কোনো কিছু হচ্ছে না, ইউনূস সরকার এই আপনি এক্ষুনি স্টেপ ডাউন করেন। ওই যে বাংলাদেশের যে কি ছিল না, ওই ট্রেনে যে মলম বিক্রি করতো না, এইভাবে মলম বিক্রি করে। আজকে আপনি দেখেন মমতা ব্যানার্জি এই ভদ্র মহিলা বলতেছে কি, জাতিসংঘকে বলতেছে সেনা পাঠান। এই মহিলা বলছে আমি বাংলাদেশকে ভালোবাসি, হাসিনাজিকে ভালোবাসি, ইলিশ মাছ ভালোবাসি, জল দিব না। আরে বাবা, তোমাদের কালচার আমরা জানি না। আর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর যদি কোনো দেশ থাকে সেটি হচ্ছে ব্রিটেন। ব্রিটেন এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, মাল্টিকালচারালিজম বাংলাদেশে ওয়ার্ক করছে, ব্রিটেনেও ওয়ার্ক করছে। আপনি বলেন বাংলাদেশে কতটা হিন্দু মারা গেছে এই পর্যন্ত, আর কতটা মুসলমান মারা গেছে কিসে, এই ইন্ডিয়ায়। আপনি চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে। তার ব্যাপারে আপনি বেইল মুভ করেন, সরকার যদি বেইল না দেয়, তাকে অন্যায়ভাবে যদি কি করে, তাইলে আপনি কথা বলবেন। চিন্ময়কে গ্রেফতার করার পরেই শুভেন্দু অধিকারী বিজেপির এক ভদ্রলোক বলতেছে কি সে চিকিৎসা বন্ধ করে দিবে, ভিসা বন্ধ করে দিবে। আরে বেটা বন্ধ করে দিস না তোর সবকিছু। ডু ইউ থিংক উইল কেয়ার about you and your government or country? আমরা গেলাম না ওইখানে, ভারতে গেলাম না। আগে যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি বললেন না যে আমেরিকা যাব না, আমরা গেলাম না বেটা ভারতে, তোর বন্ধ করে দে সবকিছু। তো আমাদেরকে কি দেখাস, আমাদের দরকার নাই, আমরা যেভাবে পারি আমরা চলবো, বন্ধ করে দে তোর ইন্ডিয়ার সবকিছু। আপনি দেখেন, আমি আপনাকে বলি, যখন সরকার ক্ষমতায় ছিল 2017-18 দিকে, আমি বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তার সাথে আমি শাউট করেছিলাম, একটু জুড়ে কথা বলছিলাম, উইদিন মিনিট পুলিশ চলে আসছে। আজকে ভারতের মতো দেশে তারা নাকি ডেমোক্রেসির চর্চা করে, আমার দেশের হাই কমিশনের গিয়ে ভাঙচুর করে আমার দেশের পতাকা পুড়িয়ে ফেলে, অথচ কেউ কোনো কথা বলে না। নীরব দর্শকের মতো তার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আর যারা কি করবে, নিয়ন্ত্রণ করবে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আর আমি এখানে একটু শাউট করেছিলাম, পুলিশ এসে আমাকে বলছে, এক পুলিশ আরেক পুলিশকে বলছে কুড ইউ শো হিম ওয়ে আউট প্লিজ। এইগুলো আপনি কি বলবেন? আপনার যে মানে শুধু ইন্ডিয়া না, আপনার যে নতজানু পররাষ্ট্রনীতি, আপনি যাকে পররাষ্ট্রমন্ত্রী দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য দিবেন, সেখানে কম্পিটেন্ট প্রফেশনাল ডিপ্লোমেট আপনাকে বসাতে হবে। আপনি যে ইন্ডিয়ার যে কি এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, হাইলি একাডেমিক, তার সামনে আমাদের যে আগের যে পররাষ্ট্রমন্ত্রী যিনি বলতেন স্বামী স্ত্রীর সম্পর্ক, উনি ছিলেন ছাত্র। এখনকার যিনি পররাষ্ট্র উপদেষ্টা, আমি শ্রদ্ধা রেখে বলছি, উনি যেভাবে কথা বলেন ওইসব কথা দিয়ে হবে না ভাই। আপনাকে কড়া ভাষায় জানিয়ে দিতে হবে যে এনাফ ইজ এনাফ, গো ওয়ে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইন্ডিয়া, উই কেয়ার আওয়ার কান্ট্রি। থ্যাংক ইউ। আর ওই যে ভাই একটি বলছেন যে ওই কি কম্পনসেশনের ব্যাপারে, ওই যে যারা জেল কাটলো তাদেরকে কম্পনসেশন দিবেন, তো যারা মারা গেল তাদেরকে কি করবেন ভাই? তাদেরকে তো কিছু বলতে হবে, আপনি বলেন কিছু। আমি বলছি এটা স্টেট ইনকোয়ারি করে এটা প্রয়োজনে, কারণ এই মানুষগুলো যে মারা গিয়েছে এটা তো সত্য, আপনি এটা তো ডিনাই করতে পারবেন না, আমি সেটাই বলছি। এবং যে কম্পেনসেশন এখন কেউ যদি নিতে চায়, অনেক ফ্যামিলি আছে বলবে আমার কম্পেনসেশনের দরকার নেই, আমি আমার জীবনগুলো ফিরে চাই বা আমি বিচার চাই। আপনি সেই জন্য আমি বলছি স্টেট ইনকোয়ারির প্রয়োজন আছে। যদি এটা হতেই পারে, এটা ইংল্যান্ডের মতো দেশেও আপনি অনেক সময় অনেকগুলো মামলা আপনি খুঁজতে পাবেন যে বিচার হয়ে গেছে, মৃত্যুদণ্ড হয়ে গেছে বা জেল কেটে ফেলছে, তারপরে দেখা গেছে যে সে অরিজিনালি কিন্তু এটার আসামি নয়। ধন্যবাদ। এমন ঘটনা আছে, কিন্তু এটা পৃথিবীর সব দেশেই আছে। ধন্যবাদ। ভারত কেন হঠাৎ করে এই যে 5ই আগস্টের পর বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ভারতকে সতর্ক করা হয়েছে, ভারতের সাথে সম্পর্কের বিষয়ে গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, প্রধান উপদেষ্টা এও বলেছেন যে আমরা তো মানচিত্র পরিবর্তন করতে পারবো না, আমাদের মানুষের মধ্যে মানুষের আস্থার সম্পর্ক থাকতে হবে, কূটনৈতিকভাবে ভালো সম্পর্ক থাকতে হবে। কিন্তু ভারত কি সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের যে এখনকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করে কিনা বা অনুধাবন করে কিনা যে বাংলাদেশে একটি পরিবর্তন এসছে? সংক্ষিপ্ত কথা হচ্ছে না, কারণ এটা খুবই কমপ্লেক্স এবং এটা ভারতের যে পক্ষ থেকে আমি বলবো এটাকে একটা স্টুপিডিটি।
তাদের এই ভুল পররাষ্ট্রনীতির কারণে তাদের কোনো নেইবারদের সাথে তাদের সুসম্পর্ক নাই। ইটস এ গুড পয়েন্ট। কোনো নেইবাররা তাদেরকে সাপোর্ট করে না। একমাত্র তাদের বলতে গেলে তাল্লুক ছিল বাংলাদেশ বাই কার্টেসি অফ তাদের সেবাদাসী খুনি হাসিনা এবং ইন্ডিয়ান আওয়ামী লীগ বা বাংলাদেশি আওয়ামী লীগ তথ্য। তারা যে বলছিল, হাসিনা প্রায় বলতো যে আমি যা দিয়েছি ভারতকে সেটা জীবনে ভুলতে পারবে না। তো সেই স্বাধীনতা যুদ্ধে থ্যাঙ্কস ফর দ্যাট সাহায্য করার মাধ্যমে তারা মনে করেছিল একটা বাংলাদেশ তারা একটা পরোক্ষভাবে একটা যে কলোনি পেয়েছে। এবং শেখ হাসিনা যে সমস্ত লিবারেল যে সাপোর্ট যে পরিমাণ তারা দিয়েছে, মংলা পোর্ট নিয়েছে, মাতারবাড়ি পোর্টের মাধ্যমে তারা 7 সিস্টেমের দিবে, আন্তঃসংযোগ, ট্রান্সশিপমেন্ট এবং নত যেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ইন্ডিয়া যায় বলে বাংলাদেশ তাই করে। এর মাধ্যমে তারা মনে করছে যে একটা মানে সোনার ডিম পাড়া হাঁসকে তারা হারিয়ে ফেলেছে আর কি। এই বেদনায় তারা বলতে গেলে উন্মাদ হয়ে গেছে। যে সমস্ত অভিযোগে বাংলাদেশের এগেনস্টে তারা ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্যাম্পেইন চালাচ্ছে সেটার কোনো ভিত্তি নাই, কিন্তু তারা তারপরেও সেই বিবেককে বিসর্জন দিয়ে ইয়াস কর্তৃত্ববাদী বা ফ্যাসিস্ট একটা রেজিম হচ্ছে বিজেপি এবং এই খুনি যে বোচার মোদি যেরকম আছে তেমনিভাবে এটা কিন্তু তাদের রাষ্ট্রীয় একটা পলিসি। যেমনি শোয়েব ভাই যথার্থই বলেছেন, তাদের যে ইকোনমিক এবং রাষ্ট্রীয় স্বার্থতা তারা দেখছে। যে কংগ্রেসও কিন্তু সেম সমর্থন দিচ্ছে, মমতা ব্যানার্জিও সেম পলিসি সাপোর্ট করছে, হুইচ ইজ কমপ্লিটলি রং। কেন? এক, তারা কোনো সংখ্যালঘু দরদ তাদের নাই। এখানে এই মণিপুরে 10,000 খ্রিস্টানকে তারা এই রিসেন্ট টাইমে স্লটার করেছে। গত সপ্তাহের আগের সপ্তাহ গুজরাটে তারা মসজিদ একটা ধ্বংস করে দিয়েছে, কবরস্থান সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে। এরকম সংখ্যা এই যে আজকে আমি আস্তে আস্তে ইন্ডিয়ান একটা চ্যানেলে ওয়ার একটা টক শো শুনে আসছিলাম যে তারা বলছে যে ইন্ডিয়া একটা মুসলিম হেটিং কান্ট্রিতে পরিণত হয়েছে এবং এটার পরিণাম তাদের জন্য শুভ না, এটা তাদের অখণ্ডতার পক্ষে শুভ না। এবং বাংলাদেশের বিরুদ্ধে বারাক ওবামাও বলেছেন, হ্যাঁ, বাংলাদেশের বিরুদ্ধে যে প্রপাগান্ডা তারা চালাচ্ছে সেখানে দেখা গেল যে সবগুলো প্রপাগান্ডায় স্ক্যান আকারের মাধ্যমে এটা অসত্য প্রমাণিত হয়েছে। একটা ছবি দিয়েছে মন্দিরের মধ্যে, গতকালকেই এসেছে প্রথম আলোতে, মন্দিরের মূর্তির ছবি মূর্তি নামিয়ে ফেলছে, বলছে বাংলাদেশে এটা করছে, ভেঙে ফেলতেছে মূর্তি। ওয়ারাস স্ক্যান শেকার বলতেছে এটা ভারতের বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গে তারা আসলে মূর্তিটাকে তারা রক্ষণাবেক্ষণ, এটাই তাদের পূজান রীতি, তাদের ঘটনা বাংলাদেশে ঘটছে বলে এটাকে মিডিয়াতে প্রপাগান্ডা চালাচ্ছে, প্রচুর মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন করছে। এর শেষ প্রপাগান্ডা তাদের এই দা হিন্দু পত্রিকায় আজকে এসছে যে বাংলাদেশ থেকে যে দলে দলে হিন্দুরা ভারতে এই 5ই আগস্টের পাশে চলে গিয়েছে, এই খবর মিথ্যা। এবং ভয়েস অফ আমেরিকা একটা সদ্য জরিপ চালিয়েছে, সেখানের মধ্যে ম্যাক্সিমাম মানুষ মনে করে যে 15 বছরের আওয়ামী লীগের শাসনের থেকে এখন হিন্দু এবং সংখ্যা মাইনরিটি গোষ্ঠী এই নিরাপদ বোধ করছে। এই প্রেক্ষাপটে এত কিছু জানার পরেও ভারত অগ্রভাবে বাংলাদেশের এগেনস্টে ওয়ার্ল্ড ক্যাম্পেইন, তাদের তো রিস্ক তো তাদের ডায়াসপোরা ওয়েস্টে বেশি আছে, সেই লিভারেজটাকে ইউজ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এগেনস্টে হামলা চালিয়ে যাচ্ছে। তারা মনে করছে যে আবার হয়তো আওয়ামী লীগ রিজমকে আনতে পারবে অথবা বাংলাদেশকে নতজানু করে তাদের যে স্বার্থটা আবার হাসিল করতে পারবে, যেটা অত্যন্তভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে হস্তক্ষেপ। এবং আজকে যেটা করেছে যে কোনো দেশের কনসুলেট অফিস এটা একটা রাষ্ট্রের অংশ, সুতরাং এখানে হামলা তারা কলকাতায় করেছে, আজকে আগরতলায় করেছে, এটা বাংলাদেশের উপরে সরাসরি হামলা স্টেট স্পন্সর দিয়েই করা হয়েছে, যেটা ওই ভাই যথার্থ বলেছেন, সেটার আমি নিন্দা জানাচ্ছি। এবং আমি মনে করি তাদের যত তাড়াতাড়ি শুভ বুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশের মাইনরিটি গোষ্ঠী যেটা যখন কিছু লিডার সংখ্যাগরিষ্ঠ মাইনরিটি বাংলাদেশেরকে ভালোবাসে তারা এদেশে থাকবে, কিন্তু কিছু চিন্ময় চন্দ্রের মতো কিছু লিডার যারা বাংলাদেশি ইস্কন বলে যে সে বহিষ্কৃত, আবার কলকাতার এবং ওয়ার্ল্ড ইস্কন বলে যে সে ইস্কনের লিডার, সেই হিসাবে ভারতীয় প্রচার মাধ্যমগুলো প্রচারণা চালায় এবং
দেখা গেল যে হিন্দু নির্যাতনের ঘটনা এগুলো ফলসভাবে উপস্থাপন করছে, যেটা 5ই আগস্টের পরে আওয়ামী লীগ হিন্দু লিডারদের উপরে, মুসলমানদের উপরে যেরকম হয়েছিল, হিন্দু লিডার কিছুর উপরে হামলা হয়েছে, ক্রমান্বয়ে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু এটাকে রংসন ছড়িয়ে এভাবে উপস্থাপন করার মাধ্যমে কিছু লিডার রাতারাতি লিডার হওয়ার জন্য, পপুলারিটি পাওয়ার জন্য চেষ্টা করছে। অনেক কলার অপেক্ষা করছেন এবং দর্শক মণ্ডলী আমরা জানি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের বর্তমান বাস্তবতায় অত্যন্ত আবেগের একটি বিষয় হচ্ছে এই বিষয়, এবং একই সাথে অনেক ক্ষোভ আমরা এও জানি ভারতের বিভিন্ন সময়ে বাংলাদেশের বিষয়ে, যেটিকে আমরা সহজ বাংলায় দাদাগিরি বলি, সেই দাদাগিরি করার ক্ষেত্রে ভারতের যে নমুনা ছিল তার বিভিন্ন সময় ভুক্তভোগী হয়েছে বাংলাদেশ। সাবেক সরকার সেই নমুনাকে প্রতিহত করতে পারেনি, অনেক ক্ষেত্রে অভিযোগ প্রশ্রয় দিয়েছে, যেটি জনাব গাফফার বলেছেন, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে ভারতকে যা দিয়েছেন তিনি ভারত কৃতজ্ঞ থাকা উচিত। প্রশ্ন হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিরূপণ করবে দুই দেশের সরকার, কিন্তু এই দুই দেশের সরকারের মধ্যে যে কনফ্রন্টেশন, যে মুখোমুখি অবস্থান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিংবা ভারত সরকারের পক্ষ থেকে, জনগণ কেন সংশ্লিষ্ট হচ্ছে এই ঝগড়ায়, এবং কেন ভারতের উগ্রবাদী কিছু সংগঠন তাদের নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে? বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের হাই কমিশন, সেখানে কেন তারা বাংলাদেশের পতাকাকে অবমাননা করছে? অনেকে ফোন করছেন, দেখি কি আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আপনার নাম? আপনার নাম কলার? জি, আমার নাম হক। জনাব হক, কোথেকে আপনি ফোন করেছেন? জি, আমি হক ভাই। জি, কোথেকে আপনি ফোন করেছেন জনাব হক? জি, বিশ্ব থেকে। আপনার অভিমত? অভিমত হইলো ভাই, আমি একটা জিনিস দেখতেছি, আপনাদের অভিমতের প্রোগ্রামটা সবসময় দেখি আমি। আপনারা যদি এইরকম একতরফা লোক নিয়ে আসেন তাহলে তো আপনারা কিছু পাবেন না। আপনারা যদি আসল তথ্য পাইতে হয় তাহলে তো আপনি নিরপেক্ষ লোক আনতে হবে এই জায়গায়। তখন নিরপেক্ষ লোকের কথা শোনার পরে আপনি জাজ করতে পারবেন যে বাংলাদেশের অবস্থা আগে কি ছিল আর এখন কি হচ্ছে। এখন তো শুধু আসতেছে একতরফা লোক, তো সবাই তো একতরফা কথা বলতেছে। এটা তো আবার কোনো কথা হইলো না ভাই, এটা কি আবার কি অভিমত হইলো? জনাব শোয়েব চৌধুরী কোনো রাজনৈতিক দলের কর্মী নন এবং কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিও নন। তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এবং তার সম্পর্কে আমরা সবাই জানি। ধন্যবাদ আপনাকে। যাচ্ছে পরের করে, দেখে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আপনার নাম? আমার নাম আহাদ, আমি বার্মিংহাম থেকে। জনাব আহাদ, আপনার অভিমত? আচ্ছা ফারহান ভাই, আমার একটা অভিমত হইলো, আপনারা আপনার প্যানেল এবং আপনার কাছে গ্রেনেড হামলার ব্যাপারে যে পুতুল বিচারপতি 49 জন আসামির কেউই দোষী নয়। আমি এইটার বিশ্লেষণ আপনার কাছ থেকে একটু জানতাম যে এইটা আপনাদের আমার মতামতের লগে আপনারা আছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। আমরা প্রথম পর্বে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ধন্যবাদ আপনার কলের জন্য। আমাদের সময়ও শেষ। শোয়েব ভাই, সর্বশেষ মন্তব্য। এই যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে প্রতিদিন নতুন নতুন ঘটনার উদ্ভব হচ্ছে, তো এর শেষ আপনি কোথায় দেখতে পাচ্ছেন? ফারহান, আপনাকে বলি, আমি বাংলাদেশের সাথে ভারতের কোনোদিন ভালো সম্পর্ক ছিল না, কখনোই ছিল না। জি, যেখানে সম্পর্ক নেই সেখানে সম্পর্কের উন্নতি কি আর অবনতি কি? আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক যিনি বলছেন তিনি ভালো বলছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যখন মানে চূড়ান্ত মারামারি হয়, ফয়সালা কি হয়? ডিভোর্স। জি, বাবা আমাদেরকে ডিভোর্স দিয়ে দে, আমরা আর চাই না তোদের কাছ থেকে আমরা মুক্তি চাই। আমরা মুক্তি চাই। আমরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, স্বাধীন দেশ। আমরা আমাদের দেশ চালাবো। আমরা যদি পারি না, দেশ ব্যাংক্রাফট হয়ে যাবে দেশ। এই তো, তার থেকে তো আর কিছু না। তুই বাবা আমাদেরকে আর অ্যাডভাইস দিস না, আর আমাদেরকে নিয়ে খেলিস না। আমরা ফুটবল না। এনাফ ইজ এনাফ। 53 ইয়ার্স তোমাদের অনেক কিছু আমরা দেখেছি, এখন তোমরা যাওগা। তোমরা আমাদের দেশে অনেক কিছু করছো। তোমরা বলতে চাও যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, তোমাদের দেশে বাবরি মসজিদ ভেঙে দিলা তোমরা। আমরা কি বলছি তোমাদেরকে? কিছু বলতে পারছি আমরা বলতে পারি নাই। বাংলাদেশে একজন হিন্দু এই চিন্ময়কে ধরা হইছে, তার প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। সে ওইখান থেকে সে আজান দেয়, ওইখান থেকে সে বলে যে বাংলাদেশে হিন্দু মরে যাচ্ছে।
এইখানে লন্ডনে কতগুলো আছে আমি দেখছি, এইগুলো আজান দেয়। আরে কি ঘটছে কি না ঘটছে আপনি সেটা দেখবেন না, ওইসব আজান দেওয়া বন্ধ করেন, আপনারা আপনাদের সরকার তেল দেন। কলকাতায় আপনারা কেমনে আসেন আর ভারতে কেমনে আসেন, কলকাতায় কতটা মানে কি হয়, এই ক্রাইম রেট কি আমরা জানি না, এইগুলা কতজন মুসলিম নিগৃহীত হয় আমরা জানি না, আমরা সব জানি। ধন্যবাদ। আমাদেরকে আপনারা অ্যাডভাইস দিয়েন না, বাবার গরো ভাই তোমরা থাকো, আমরা থাকি। অসংখ্য Thank you, ধন্যবাদ বারান। আপনাদের জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, সময় শেষ, দেখা হবে আগামী অভিমত অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা কিছু